আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যে সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন বেগম খালেদা জিয়া। সে সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এশিয়ার অন্যতম একজন নেত্রী, উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, সমাধিস্থলে কি আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় আছে কিনা, কেমন দেখছেন অবস্থা, কি বলছেন আগতরা, বিস্তারিত জানাবেন। জি সিনথিয়া, আপনি দেখছেন যে ঠিক আমার সামনেই চিরনিদ্রায় শায়িত আছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন এবং তার কবর জিয়ারত করছেন। তাকে ফুলের কবর, সেই কবর কিন্তু একদম ফুলে ফুলে ছেয়ে আছে। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা আসছেন এবং তারা কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক, কর্মচারী এবং ছাত্ররাও এখানে আসছেন, বিভিন্ন সাধারণ মানুষ এখানে আসছেন। সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি তারা কবর জিয়ারত করছেন। আপনি শুনতেই পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কোরআন তেলাওয়াত করছেন। আমরা দেখেছি যে মানুষরা এখানে এসে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার শান্তির জন্য দোয়া করছেন। আমরা দেখেছি যে এখানে শিশুরা এসেছেন, পিতামাতারা তার শিশুদেরকে এখানে নিয়ে এসেছেন, যাতে করে বেগম খালেদা জিয়া কে ছিলেন সেই বিষয়টি যাতে এই শিশুরা এখন থেকেই জানতে পারে, সেই বিষয়টার জন্যই কিন্তু তারা এখানে শিশুদেরকে নিয়ে আসছেন। বেলা যত বাড়ছে ততই কিন্তু এখানে লোকের সমাগম বাড়ছে এবং তারা একটাই কথা, বেগম খালেদা জিয়াকে দূর দূরান্ত থেকে একটু শ্রদ্ধা জানাতে আসছেন, তার কবর জিয়ারত করতে আসছেন এবং তার কবরটা একটু দেখতে আসছেন। তো সিনথিয়া, বেলা যত বাড়ছে মানুষজনের উপস্থিতি তত এখানে বাড়ছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে কাল থেকে। তফসিল অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে ৮১ জনের। চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চলছে শেষ দিনের কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, মনোনয়নপত্র বাছাই কার্যক্রমের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের যেই মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, আজ তার শেষ দিন। ইতিমধ্যে কিন্তু যদি বলে থাকি, আসলে আমরা কিন্তু এখন অপেক্ষা করছি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে। এই কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকে 13, 14, 15, 16 আসনের। ইতিমধ্যে 13 আসনের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং সেই 13 আসনের 2 জন স্বতন্ত্র প্রার্থী তাদের যেই 1% ভোটের যাচাই 1% ভোটটা দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু সঠিকভাবে পায়নি বিধেয় তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং একই সাথে বিভাগীয় চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সিটি কর্পোরেশনের 8, 9, 10 সেখানে 9 আসনের কোতোয়ালি সেখানের জামাতের প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল হইতেন। ডাক্তার A.K.M. ফজলুল হক তিনি জানিয়েছেন তিনি আগামীকালকে তার যেই দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আছে সেটি এমবেসিতে শুনানি হবে, এরপরে তিনি আবার আপিল করবেন বলে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেটার যেই যাচাই বাছাই চলছে এবং বিশেষ করে সকাল থেকেই বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছেন এবং তারা বলেছেন তারা আপিল করবেন। এবং যাদের বাতিল হতেন কারো কারো আসলে ঋণ খেলাপি রয়েছে এবং কারো কারো যেই 1% ভোটারের নিরপেক্ষ ভোটারের স্বাক্ষর ছিল, সেখানে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু সেগুলো সঠিক পায়নি বিদায় তাদের মনোনয়ন বাতিল করেছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়েছেন। তবে অনেকেই বলছেন তাদের যেই স্বাক্ষরগুলো ছিল সেটা সঠিক ছিল বলে তারা কিন্তু দাবি করছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা যাচাই বাছাই করে দেখেছেন যারা স্বাক্ষর দিয়েছেন তাদের এই স্বাক্ষরে ত্রুটিযুক্ত ছিল এবং তাদের স্বাক্ষরগুলো সম্পূর্ণ হয়নি এবং অনেকেই কিন্তু ফক্সি স্বাক্ষর দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে যাদের প্রার্থীতে বাতিল হচ্ছে তারা কিন্তু আবার আপিল করবেন বলে এই বিষয়টি তারা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে, যেহেতু আজকে সর্বশেষ দিন মনোনয়ন যাচাই বাছাইয়ের। তবে বাইরে কিন্তু প্রচুর লোক অপেক্ষামান আছে, যাদের প্রার্থীতে বৈধ হচ্ছে তারা কিন্তু আনন্দ উল্লাস করতেন এবং যাদের প্রার্থীতে আসলে বাতিল হতেন তারা কিন্তু মন খারাপ করে বাইরে যেতেন এবং তারা জানিয়েছেন তারা পরবর্তীতে আবার আপিল করবেন, এটা বলতেছেন। এই ছিল হাবিবা, সিনথিয়া আমার কাছে সর্বশেষ সংবাদ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের। ধন্যবাদ। 24শে জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন সময়ে কারফিউ জারি করে এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে মামলার বিচারিক কার্যক্রম। এছাড়া এই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। একই ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জন হত্যা মামলায়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিএম মাহমুদ। বিচারিক কাজের সর্বশেষ কি অবস্থা আমাদের জানাবেন? সিনথিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ 4টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ রয়েছে 1টি মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ রয়েছে 3টি মামলার বিচারিক কার্যক্রম। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার বিচারিক কার্যক্রমের আজ সাক্ষ্য গ্রহণ পর্ব এবং সাক্ষ্য গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ দ্বিতীয় দিনের মতো জেরা চলছে। আর ট্রাইব্যুনাল 1-এ যে 3টি মামলা রয়েছে এই মামলার বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি, আমরা অপেক্ষা করছি। তবে আমরা এই তথ্য পেয়েছি যে এই মামলার যে আসামিদেরকে কিন্তু এজলাসে ওঠানো হয়েছে এবং বিচারকরাও কিন্তু এসে উপস্থিত হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মামলা 3টির বিচারিক কার্যক্রম শুরু হবে। তো আমরা ধারণা করছি হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে
আরও বিস্তারিত তথ্য এবং আদালত থেকে কোনো নির্দেশনা আসে কিনা সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। এছাড়াও জানিয়ে রাখি, সকালে কিন্তু এসব মামলায় গ্রেপ্তার 12 জন আসামিকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয় এবং এই মামলার বিচারিক কার্যক্রমের উদ্দেশ্যেই তাদেরকে কিন্তু এখানে যে আসামিদের রাখার জায়গা আছে সেখানে রাখা হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। পৌষের শীতে কাঁপছে দেশ, ভোগান্তি বেড়েছে নিম্ন আয় ছিন্নমূল মানুষের। 9 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। 120 ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে বাড়তে পারে শীতের অনুভূতি। ঢাকায় বাতাসের গতি ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছিতে 9 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 26 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে কাবু জনজীবন। পঞ্চগড়ে গত 3 দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলেনি। এ সময় তুষারের মতো ঝরে কুয়াশা। টাঙ্গাইলে কনকনে ঠান্ডার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দুর্ঘটনা এড়াতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে চুয়াডাঙ্গায়। নওগাঁয় ছড়িয়ে পড়েছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। কুড়িগ্রামে শীতের সাথে লড়াই করে রাত পার করছে দরিদ্র ছিন্নমূল মানুষ। শীতে মানুষ দুর্ভোগে আছে দিনাজপুর, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে কোনো যুক্তিতে ক্রিকেটার মুস্তাফিজকে নিষেধ করা হয়েছে। আইনগত ভিত্তি যাচাই বাছাই করে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে বিএফআরএফ সংলাপে সব কথা বলেন তিনি। নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ কোনো রাজনৈতিক দল করছে না উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে। তিনি বলেন, নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। অন্যান্য সময় আমরা কি বলি, বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।